থাইল্যান্ড, ওয়ান অফ দ্য মেজর টুরিস্ট ডেস্টিনেশন অল ওভার দ্য ওয়ার্ল্ড, যেখানে প্রতি বছর গড়ে 3.5 থেকে 4 কোটি লোক ভ্রমণ করে। আর এই তো কিছুদিন আগে আমরা ঘুরে এসেছিলাম থাইল্যান্ডের ব্যাংকক, ফুকেট এবং ফিফি আইল্যান্ড। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমরা থাইল্যান্ডের ব্যাংকক হয়ে ফুকেট গেলাম, সেই সাথে ফুকেটে কি কি খেলাম, কি কি দেখলাম তারই একটি ভিডিও চিত্র। এছাড়াও ছোট্ট পরিসরে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা থাইল্যান্ডে ভিসা করবেন এবং যাওয়ার আগে কিভাবে ডিজিটাল অ্যারাইভাল কার্ড ফিল আপ করবেন তার একটি তথ্যচিত্র। চলুন তাহলে শুরু থেকে শুরু করা যাক। গুড মর্নিং। এই মুহূর্তে আমরা আছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আজকে আমাদের ফ্লাইট টাইম হচ্ছে সকাল 9:15। তো কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের এয়ারক্রাফট রেডি হয়ে যাবে। আর আজকে আমরা ভ্রমণ করছি ইউএস বাংলা এয়ারলাইন্সে করে। ইমিগ্রেশন কমপ্লিট করার পরে এই মুহূর্তে আমরা আছি ইবিএল স্কাই লাউঞ্জে। আমরা এখন ইমিগ্রেশন পাশে চেকিং ফরওয়ার্ডে কমপ্লিট করে প্লেনে ওঠার জন্য অপেক্ষা করছি। তো কিছুক্ষণের মধ্যে আমাদের প্লেন চলে আসবে। যাই হোক, অবশেষে আমরা আমাদের এয়ারক্রাফটের ভিতরে উঠে গিয়েছি। আর আমাদের এয়ারক্রাফটটি ছাড়ার কথা ছিল যদিও বা 9:15, কিন্তু এটা এখন ছাড়বে 10:15। যদিও আমরা টিকিট কেটেছি ইউএস বাংলা এয়ারলাইন্সে, কিন্তু এটা হচ্ছে স্কাই আপ এয়ারলাইন্সের একটি বিমান, যেটি হচ্ছে ইউক্রেনিয়ান একটা বিমান সংস্থা। সম্ভবত চাপ থাকার কারণে ইউএস বাংলা এয়ারলাইন্স এই প্লেনটি ভাড়া নিয়েছে। যাই হোক, আমাদের প্লেনটি অবশেষে চলতে শুরু করেছে এবং চলতে চলতে কিছুক্ষণের মধ্যেই আমরা মাঝ আকাশে চলে এসেছি। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এয়ারক্রাফটের ভিতরের অবস্থা। জানলা দিয়ে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে, সাদা মেঘের আবরণ দেখা যাচ্ছে এবং মেঘগুলো খুব সুন্দর দেখাচ্ছে। এই মুহূর্তে আপনাদের সঙ্গে থাইল্যান্ডের ই ভিসা সম্পর্কিত কিছু তথ্য শেয়ার করি। বর্তমানে বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডের ই ভিসার প্রচলন রয়েছে, তবে বর্তমানে ভিসা পাওয়া বেশ সময় সাপেক্ষ ব্যাপার। এর কারণ হচ্ছে আপনি অনলাইনে ভিসা অ্যাপ্লাই করলেও সময় মতো পেমেন্ট করতে পারবেন। আর আপনাকে ভিসা অ্যাপ্লাই করতে হলে অবশ্যই কোনো না কোনো এজেন্সির থ্রুতে যেতে হবে। সেক্ষেত্রে আপনাকে 6 থেকে 8 বা 10,000 টাকা পর্যন্ত ভিসা ফিস দিতে হতে পারে। 1 মে 2025 সাল থেকে থাইল্যান্ডে ভ্রমণ করার জন্য অ্যারাইভাল কার্ড ফিল আপ করতে হবে। স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে আপনারা ভ্রমণের 3 দিন পূর্বে এখানে অন অ্যারাইভাল কার্ড ফিল আপ করে নেবেন। এবার আসি ভাড়ার বিষয়ে। ঢাকা ব্যাংকক ঢাকা রিটার্ন এয়ার টিকিটের মূল্য সিজন ভেদে 35 থেকে 45,000 টাকা পর্যন্ত হতে পারে। আপনারা দেশীয় বিভিন্ন ওয়েবসাইট যেমন গোজায়ান বা ফ্লাইট এক্সপার্ট বা ইন্টারন্যাশনাল স্কাই স্ক্যানার বা এই জাতীয় যে সমস্ত ওয়েবসাইট আছে সেখান থেকে টিকিট সংগ্রহ করে নিতে পারেন। এবার আসি হোটেল সংক্রান্ত কিছু বিষয়ে। আপনারা agoda.com থেকে বা booking.com থেকে হোটেল বুক করে নিতে পারেন। মাঝারি মানের রুমের ভাড়া $50 থেকে $100 পর্যন্ত হতে পারে। 2 ঘন্টার জার্নি শেষে আমরা পৌঁছেছি এই মুহূর্তে সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। হ্যাঁ আরিশ, তুমি কোথায় এসেছো? বলো, বিদেশে? আরিশ কোথায় এসেছে? বিদেশে। আরিশ, ওয়েলকাম টু সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। চলে আসলাম থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্টে। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা চলে যাব আমাদের লাগেজ কালেকশনে। দেন আমরা লাগেজ কালেক্ট করে চলে যাবো আমাদের সেকেন্ড ফ্লাইটে ডংমিয়ং যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, এখান থেকে আরও 40 মিনিটের দূরত্বে সেখানে। যাই হোক, আমরা আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করে এখন চলে যাচ্ছি সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে ডংমিয়ং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখানে আমরা যাচ্ছি শাটল বাসে করে এয়ারপোর্ট থেকে। আর এই বাসে করে যেতে আমাদের সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টার মতো। ডংমিয়ং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা আজকেই চলে যাব ফুকেটে, যেটা হচ্ছে এখান থেকে আরও 1.5 ঘন্টার একটা ফ্লাইট আছে। এই ফ্লাইটের টিকিটটাও আমরা অনলাইনে বুক করে নিয়েছি এবং এটা ছিল আমাদের এয়ার এশিয়াতে। ডংমিয়ং থেকে ফুকেট পর্যন্ত যে এয়ারফেয়ার সেটা ছিল 4,000 টাকা জনপ্রতি। তবে এখানে 7 কেজির বেশি লাগেজের ওয়েট হলে সেজন্য আপনাকে এক্সট্রা পে করতে হবে এবং সেটাও প্রায় একটা টিকিটের সমান। আমাদের সঙ্গে একটা বড় লাগেজ ছিল এবং এছাড়া যে ছোট ছোট 2-3টা ব্যাগ ছিল যেগুলোর ওজন ছিল 7 কেজি, সেগুলো আমরা ক্যাবিনে নিয়ে নিয়েছি এবং একটা মাত্র চেক ইন ব্যাগ ছিল, সেটার জন্য আমরা 5,000 টাকার মতো ফেয়ার পে করেছি। যাই হোক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এয়ার এশিয়ার ভিতরকার অবস্থা এবং আমরা চলে যাচ্ছি ব্যাংকক থেকে ফুকেটে। ওকে, এই মুহূর্তে আমরা চলে এসেছি 7-Eleven-এ, যেটা হচ্ছে একেবারে পাতান বিচের সাথে মেশা। তো আমরা এই 7-Eleven-এর ভিতরে বসে এখন একটু ব্রেকফাস্ট করব আর
জাস্ট 7-Eleven-এর ভিতরে যে জায়গায় বসে আছে তার থেকে এইটা হচ্ছে এই পাতং বিচ। সো নাইস ভিউ, এরকম সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আমরা এখন হচ্ছে আমাদের ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্ট শেষ করে আমরা এই বিচের নিচে এখানে যে জায়গাটাতে বসার জায়গা আছে, যেখানে ছাতা দেওয়া আছে, ওখানে গিয়ে বসবো। যদিও বাইরে প্রচণ্ড রোদ এবং গরম, কিন্তু নো ম্যাটার, আমরা এখানে যেহেতু ঘুরতে আসছি এগুলো মেনে নিয়েই আমরা, এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে খুব সুন্দর যে পাতং বিচ। তো বিচ এরিয়াটা সুন্দর, আর আমরা বসে আছি 7-Eleven-এর জাস্ট ভিতরেই। তো আমার এই যে পিছনটাতে 7-Eleven দেখা যাচ্ছে। তো 7-Eleven থেকে আমরা কি খাবার নিলাম সেটা একটু দেখাতে। আমরা 7-Eleven থেকে এই দুইটা খাবার নিয়েছি, একটা হচ্ছে খিচুড়ির সাথে চিকেন, আর একটা দেখা যাচ্ছে শ্রিম্প। সো শ্রিম্পটা দেখে বেশ ভালো লাগছে, খেতে কেমন টেস্ট হয় দেখি। সো যেটা বেশি ভালো হবে নেক্সট ডেতে আবার সেটা আবার রিপিট করব। আরিশ, তুমি কোথায় এসেছো? তুমি কোথায় এসেছো বলো তো বাবা? কি খাচ্ছ তুমি? এটা খাচ্ছ? ওকে, তো আমরা এখানে আরো অনেক অনেক মজা মজা খাবার খাবো আর সুন্দর সুন্দর করে ঘুরবো, ছবি তুলবো। হ্যাঁ, তোমার ভালো লাগছে? অনেক ভালো। এই যে এদিকে ক্যামেরার দিকে তাকাবো, এখানে বলো। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি সি বিচে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পাতং বিচ, সেই পাতং বিচের পাশে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট সেই জায়গাটা, আর আমাদের সামনেই ঠিক রয়েছে এরকম একটা সুন্দর সি বিচ, যেটা হচ্ছে চারিদিকে পাহাড়ে ঘেরা এবং সামনে অনেক সুন্দর সুন্দর নৌকা। আর এই সি বিচ থেকে যদি আপনি একটু সাইডে আসেন, এই যে এই জায়গাগুলোতে আপনাদের সুন্দর সুন্দর হোটেল দেখতে পাচ্ছেন। আমাদের হোটেলটাও জাস্ট এই সাইডটাতেই, একটু পিছন দিকটাতে। সো আপনারা পাতং বিচের আশেপাশে যদি হোটেল নেন তাহলে এরকম সিভিউ হোটেল রুমগুলো আপনারা পেয়ে যাবেন 8 থেকে 10,000 বাংলাদেশি টাকায়। ওকে, তো যাই হোক, এই মুহূর্তে আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসেছি ফুকেটে। তো কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো খাবার টাবার পেয়ে যাবো, অলরেডি আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি। তো এটা আসলে পিওর একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, আর আমরা মোটামুটি আমাদের ইন্সপিরেশনে যাই, এই কারণে হচ্ছে ইন্ডিয়ান যে রেস্টুরেন্ট সেই জায়গাটাতে এসেছি। লোকাল ফুড আমরা সকালবেলা ট্রাই করেছি, তো দেখা যাচ্ছে যে রাতের বেলা হয়তো আরও কিছু লোকাল ফুড বা বাড়ির ফিশটি সেগুলো নিব। কিন্তু দুপুরবেলা মনে হচ্ছে একটু ইন্ডিয়ান টেস্ট বা বাংলাদেশ টেস্টে খাবার খাওয়া উচিত। সো দ্যাট এখানে আসলাম। তো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো। এখন খাওয়া দাওয়া কেমন হয় দেখা যাক। আর খাবারের প্রাইস যেটা মনে হলো যে মিডিয়াম রেঞ্জের, মানে একেবারে কম হবে সেটাও না, আবার খুব বেশি হবে সেটাও না। এখানে আশেপাশে আরও অনেকগুলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। তো দেখা যাক, এখানে আমরা খাবার খেয়ে দেখি, যদি খাবার ভালো হয় তাহলে হয়তো বা রাতের বেলা বা আগামীকাল হয়তো আবারও আসতে পারি। এখানে আমরা নিয়েছিলাম রুটি, ডাল মাখনি, সবজি এবং চিকেন এবং সাদা ভাত। তো সব কিছু মিলিয়ে আমাদের প্রায় 600 বাতের মতো বিল এসেছিল। এই মুহূর্তে আমরা আছি ফুকেটের একটা লোকাল মার্কেটে। তো লোকাল মার্কেটে এখানে বেশ অনেক জিনিসপত্র রয়েছে, যেমনটি আমাদের আসলে টুরিস্ট স্পটগুলোতে থাকে, যেমন কক্সবাজার বা অন্যান্য টুরিস্ট স্পটগুলোতে। তো এখানেও তার ব্যতিক্রম না, আমরা জিনিসপত্র দেখছি। তো যারা এখানে আসবেন এবং এখান থেকে টুকটাক জিনিসপত্র কিনতে চান তাদের জন্য এটা বেশ ভালো একটা জায়গা। দেখতেই পাচ্ছেন, তো এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র, যেমন বিচে পরার মতো পাতলা কাপড় চোপড়, প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের শোপিস বা ব্যাগ আইটেমস, বা আরও কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বা শৌখিন জিনিসপত্র সেটা রয়েছে, যেরকমটি আমাদের আসলে কক্সবাজার বা অন্যান্য সি বিচ এরিয়াতে থাকে বা টুরিস্ট এরিয়াতে থাকে। তো এখানেও তার ব্যতিক্রম না। তো আপনারা চাইলে এখানে থাইল্যান্ডের যে সমস্ত জিনিসপত্র নিয়ে নিতে পারেন। বিশেষ করে মহিলাদের জন্য এটা খুব ইফেক্টিভ হবে। সো মহিলারা যারা আসবেন বা আপুরা যারা আসবেন তারা এখান থেকে জিনিসপত্র কিনতে পারবেন। বিকালবেলা আমরা আবার চলে আসলাম সি বিচের কাছে। এখানে খুব সুন্দর একটা বাতাস বইছে এবং এখনকার আবহাওয়াটা বেশ সুন্দর এবং আমরা সুন্দর একটা মুহূর্ত উপভোগ করছি। আমরা বিকালবেলা সুন্দর একটা জায়গায় বসে আছি, আমাদের পিছনে এরকম সুন্দর একটা সিনারি,
আর সামনে যদি দেখি তাহলে সামনে সিনারি, এই যে সামনে হচ্ছে এইরকম একটা সিনারি। আরিশ, এই যে আরিশ দুষ্টামি করছে। গাড়ি কথা বলবো না। এই মুহূর্তে স্থানীয় সময় রাত 8টা, আর আমরা হাঁটছি ফুকেটের যে পাতং বিচ আছে, সেই পাতং বিচের পাশে যে রোডটা আছে সেই জায়গাটাতে। তো এই রাতটাতে প্রচুর পরিমাণে হোটেল আছে এবং রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টগুলো খুবই সুন্দর এবং খাবার দাবারের মান খুবই ভালো। আপনারা এই মুহূর্তে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা রেস্টুরেন্টের ডেকোরেশন কত সুন্দর, এবং সেই সাথে এখানে প্রচুর লোকজন এবং প্রচুর জমজমাট। অনেকগুলো রেস্টুরেন্টে লাইভ কনসার্ট হচ্ছে। সো সব কিছু মিলিয়ে খুবই হ্যাপেনিং একটা প্লেস। সো আপনারা যদি ফুকেটে আসেন, এই রোডটাও যদি আপনারা একটু হেঁটে দেখেন তাহলে অন্যরকম একটা ভাইব পাবেন এবং একটা উৎসব ফিল হবে। সো আপনি যখন দেশের বাইরে বা দেশেই হোক, আপনি যখন ট্যুরিস্ট হিসেবে কোথাও যাবেন, তো এই ধরনের ভাইব আপনাকে আসলেই মনে অনেক আনন্দ দিবে। এইখানে কিছুটা হাঁটাহাঁটি শেষ করে আমরা পরে চলে যাব একটা নাইট মার্কেটে, যেখানে যে আমরা কিছু লোকাল ফুড বা লোকাল ফিশ, বারবিকিউ এই টাইপের খাবার বা লোকাল যে ফল আছে সেগুলো ট্রাই করব। তো সেগুলো আপনাদেরকে দেখাবো। ততক্ষণ আপনারা ফুকেটের এই নাইট লাইফ এবং এই স্ট্রিট লাইফটা এনজয় করতে থাকুন। যাই হোক, এই মুহূর্তে আমরা চলে এসেছি ফুকেটের একটা নাইট মার্কেটে, যেটা হচ্ছে বাংলা রোডের পাশ দিয়ে একটা নাইট মার্কেট। সো এখানে একটা টিন শেডের নিচে অনেক বড় একটা মার্কেট এরিয়া, যেটাতে আমরা দিনের বেলাও একবার এসেছিলাম। তো তখন আসলে আমরা গিয়েছিলাম যে সাইডটাতে, ওখানে কাপড় চোপড় ছিল। আর এখন যে সাইডটাতে এসেছি এটা হচ্ছে খাবার দাবারের সাইডটা। সো এখানে প্রচুর পরিমাণে খাবারের অপশন রয়েছে, বিভিন্ন ধরনের লোকাল ফুড রয়েছে, ফিশ বারবিকিউ রয়েছে, চিকেন ফ্রাই রয়েছে, এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের ফল। এবং থাইল্যান্ডে আপনারা যে সমস্ত খাবার ফেমাস আপনারা জানেন, যেমন কোকোনাট আইসক্রিম, বা এখানে বিভিন্ন ধরনের ফিশ ফ্রাই, চিকেন ফ্রাই, বা অন্যান্য ধরনের যে ধরনের ফুড থাকে, যেমন বিভিন্ন ধরনের রাইস আইটেম, এবং এছাড়া থাকবে বিভিন্ন ধরনের কাবাব বা বিভিন্ন ধরনের ফিশের বারবিকিউ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্কুইড আছে বা অক্টোপাস আছে। তো সব কিছু মিলিয়ে এখানে খুব জমজমাট একটা এরিয়া। সো আপনারা চাইলে এখানে এসে আপনাদের রাতের ডিনার কমপ্লিট করতে পারেন, এবং সেই সাথে আপনারা এখানকার যে একটা ভাইব আছে, সুন্দর একটা ভাইব, সেটাও এনজয় করতে পারেন। আমরা নিয়েছি স্যামন ফিশ, রেড স্ন্যাপার, আর হচ্ছে এটার নাম কি ছিল, রাইসটার নাম টমিয়াম রাইস। তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি আজকে রাতের ডিনার আইটেম। দেখতে বেশ ভালোই লাগতেছে, থাই স্টাইলে খাবার। তো হ্যাঁ বলো। আমরা নিয়েছি, বলো। ওকে, আজকের ভিডিও এ পর্যন্ত। দেখা হচ্ছে থাইল্যান্ড সিরিজের নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।